মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আর মাগুরার নোমানী ময়দানে জানাজার পর নিজ গ্রামে দাফন করা হবে তাকে। ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরায় নেওয়া হয়েছে। নিবিড় সাহা জানাচ্ছেন বিস্তারিত। শেষবারের মতো নিজ বাড়ি যাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। নিথর দেহে বয়ে নিয়ে যাচ্ছে পার্শ্ববিক নির্যাতনের ক্ষত, যে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য রাজধানীতে এসেছিল শিশুটি। 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার সব আয়োজন ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় সে। সন্তানকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা। আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। মৃত্যু চাই, আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর প্লেটে কাটে। আমার যে না আমার লোকের যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছাই দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিশ্বাস চাইল, যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস রিলিজে জানায়, সকালে 3 বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2 বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফেরেনি। আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতালে আসেন রাজনৈতিক অঙ্গনের অনেকেই। বিচার কাজ 90 দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। 5 আগস্ট মধ্যরাতে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় সাহা, 71, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অভিযুক্ত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া প্রেস সচিব আরও জানিয়েছেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদের নামে সৌদি নয়, জনগণের টাকা লুটপাট হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি বৃহস্পতিবার মারা যায়। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস উইং শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। জানান, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে 2026 সালে। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান উপদেষ্টা এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান তার মুখপাত্র। সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও, আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি, আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার, তারা বলতে চান যে এটা সৌদি
ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সফর উপলক্ষে রাজধানীর শাহবাগে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং সাজিদ সরকার, ৭১, ঢাকা। শিশু আসিয়ার মৃতদেহ মাগুরায় পৌঁছেছে এবং সন্ধ্যা ৬টার পরে হেলিকপ্টারে করে মাগুরা স্টেডিয়ামে তার মৃতদেহ পৌঁছায়। এ সময় তার মৃতদেহের সঙ্গে ছিলেন আসিয়ার মা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আসিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে শহরের নোমানি মাঠে। সেই খবর আমরা জানবো, বিস্তারিত জানবো। সহকর্মী শরীফ তেহরান টুটুল আছেন সেখানে, আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই। জি টুটুল, আমরা এরই মধ্যে জানলাম যে জানাজা শুরু হয়েছে, একটু যদি আমাদের সেটি দেখাতে পারেন যদি সম্ভব হয়। আপনাকে ধন্যবাদ। এই এখনই আসিয়ার জানাজা শুরু হয়েছে। আমি এখন ঠিক শহরের সেই নোমানি ময়দান, সেই নোমানি ময়দানে রয়েছে এবং সেই নোমানি ময়দানে এখন কিন্তু গণমাধ্যম কর্মীরা এবং আসিয়ার যে জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে অসংখ্য মানুষ এখানে আসিয়ার এই জানাজায় শরীক হয়েছে এবং সমস্ত গণমাধ্যম কর্মীরা আছে এখানে। এই জানাজায় ইতিমধ্যেই উপদেষ্টা একজন উপদেষ্টা সহ দুজন সাবেক উপদেষ্টা ছিল এবং সার্জিস আলম এবং আরো একজন উপস্থিত হয়েছে এবং এর মধ্যে জানাজা শেষ হলো এবং এই জানাজা শেষের পরেই কিন্তু আসিয়ার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। এখানে দেখছেন আপনারা যে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে এবং গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে। এখানে মামুনুল হকে এসছে এই লাশের সঙ্গে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে কিন্তু যারা এসছেন তারা এই আসিয়ার লাশ কিন্তু এখন গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আসিয়ার লাশ এবং সবাই কিন্তু আসিয়ার লাশ এর পেছনে যাওয়ার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে সবাই এবং অসংখ্য মানুষ যে আসিয়ার এই জানাজায় অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া। তারা সবাই চেয়েছে যে এই আসিয়ার যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের জন্য প্রকৃত বিচার হয় এবং সেটা তারা চেয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসকের মাধ্যমে যে এই লাশ এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জানাজার পরেই কিন্তু এই দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা দেখেছি বিকাল সন্ধ্যা ঠিক ৬টা ৫-এর সময় অর্থাৎ এবারের ঠিক মুহূর্তেই কিন্তু আসিয়ার লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স এখানে আসে এবং সেই অ্যাম্বুলেন্স কিন্তু একটি হেলিকপ্টার আসে এবং হেলিকপ্টারে তার লাশটা নিয়ে আসা হয় এবং সেই হেলিকপ্টারে তার লাশ আনার পরে সেখানে লাশের সঙ্গে তার মা আসছিল এবং মায়ের সঙ্গে একজন উপদেষ্টা ছিলেন এবং আসিয়ার মা বারে আমাদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ফেটে পড়ছিল এবং উপদেষ্টা বলেছেন যে আমরা সর্বোচ্চ এই বিচার প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেই জন্য চেষ্টা করছি এবং তিনি বলেছেন যে একটা সংশোধনী আনা হচ্ছে এবং আগামী এই সংশোধনীতে এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে মাত্র 3 মাসের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই জন্য তারা বিশেষ এই আইনে সংশোধনী আনছেন। আমরা এরই মধ্যে আমরা দেখছি যে আসিয়ার লাশ এখানে গাড়িতে উঠানো হচ্ছে এবং অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হয়েছে। মাগুরার শহরের নোমানি মাঠ থেকে বলছিলেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। দর্শক, আমরা দেখছিলাম শিশু আসিয়ার মৃতদেহ মাগুরায় পৌঁছেছে সে খবর বলছিলাম এবং এর মধ্যে জানাজা শেষ হয়ে গেছে এবং তার গ্রামের বাড়িতে দাফনের জন্য তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মাগুরায় শিশুকে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া আগামী রবি বা সোমবারের মধ্যে অধ্যাদেশ আকারে জারি করা হবে। এছাড়া শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে বলেও জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে লাখো কোটি মানুষের এত কান্না দোয়ার পাশাপাশি বিচারের দাবি। সবকিছুকে পেছনে ফেলে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ধর্ষণের শিকার সেই ছোট্ট শিশু অনন্তের পথে। 7 দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি। বৃহস্পতিবার একের পর এক উপদেষ্টাদের শোক। এমন অবস্থায় বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আইন উপদেষ্টা। জানান, দ্রুত ময়নাতদন্ত শেষ করে শিশুটিকে হেলিকপ্টারে করে পাঠানো হবে মাগুরাতে। সাথে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। সেই সাথে 7 দিনের মধ্যে শিশু
শিশুর ধর্ষক ও নিপীড়কের বিচার কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। আগামী রবিবার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানান উপদেষ্টা। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, ধর্ষণ ও বলাৎকারের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না বলেও জানান আইন উপদেষ্টা। স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। শারমিন মীরা, একাত্তর, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালবেলায় জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ হলেও দুপুরে তার রূপ নেয় নিস্তব্ধতায়। কন্যাকে হারিয়ে বাবাও বারবার মূর্ছা যাচ্ছেন, আর আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী। শরীফ তেহরান টুটুলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব সত্য হলো। টানা 8 দিন মৃত্যুর সাথে লড়ে বিদায় নিল 8 বছরের কন্যা শিশু। তার মৃত্যুতে স্তব্ধ স্বজনেরা। জারিয়া গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। স্বজনেরা বলছেন, ছোট্ট শিশুটি ছিলেন সবার চোখের মণি। বড় বোনের সাথে শখ করে 6 মার্চ গিয়েছিলেন সদর উপজেলায় তারই শ্বশুর বাড়িতে। অত্যাচার ছিল সারা বাংলাদেশের ডাক্তার বা উন্নত চিকিৎসা দিয়েও তাকে শেষ রক্ষা করা যায়নি। আমি আর এই নির্মমতার সঠিক বিচার চাই। মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে এলাকার মানুষের মাঝেও। তারা বলছেন, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যা দ্রুত কার্যকর করা হোক। আমাদেরই মেয়ে, তার সঙ্গে যে অন্যায় অবিচার এবং যে নেক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা মর্মাহত। তাই দাবি যে অন্যায় কাজ করেছে, এত মর্মান্তিক করেছে, তার সব থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা থাকে তার ফাঁসি। আমরা সেই ফাঁসিই চাই তার। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বর্তমানে অভিযুক্ত দুলাভাই সজীব হোসেন, তার বাবা হিটু মিয়া, মা জাবেদা বেগম এবং ভাই রিমান্ডে আছে। 9(2) ধারায় স্পষ্টভাবে বলা আছে যে ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেই ক্ষেত্রে সাজা কি হতে পারে সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9(2) ধারায় বলা আছে। আর এই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদন আসবে যখন পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত রিপোর্ট দিবেন, অর্থাৎ চার্জশিট দিবেন। গত 7 মার্চ সকালে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেদিন দুপুরেই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। আব্দুল মামুন, একাত্তর। নারী, শিশু এমনকি ছেলেরাও রেহাই পাচ্ছেন না ধর্ষকদের হাত থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয়তার জন্য এমন অপরাধ বাড়ছে। তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীরা। সরকার এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা জানান তারা। মোহন ইসলামের প্রতিবেদন। ধর্ষণ, নারী হেনস্থা, মব জাস্টিসের মতো অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভে যোগ দেন বিভাগের সাবেক ও বর্তমানরা। তারা বলেন, নারীরা ঘরের বাইরে নিরাপদ না।
পরিবারের সদস্যরা সবসময় তাদের নিয়ে আশঙ্কায় থাকেন। এমনকি শিশু ও ছেলেরাও ধর্ষকদের শিকার হচ্ছেন। আমার বাবা আমার মা প্রতিনিয়তই ভয় পায় আমি যখন ঘর থেকে বের হচ্ছি। খালি তো মেয়েরাও হ্যারাস্ট হচ্ছে না, গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে ছেলেরাও রেপের শিকার হচ্ছে। ছেলেরা কতটুকু সেফ? আমাদের দাবি যে বাংলাদেশের সকল নারী এমনকি পুরুষরাও যেন কোনো ধরনের, এছাড়া অন্যান্য লিঙ্গের যারা আছে তারা যেন কোনো ধরনের লাঞ্ছনা বঞ্চনার শিকার না হয়। আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো না দেখেই অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে জানিয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তাদের। আমরা বর্তমানে সামাজিক কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না, মানে এটা একদম বিস্তার হয়ে গেছে অনেক, মানে করোনা ভাইরাস যেভাবে ছড়াই গেছে এরকম ভাবে ছড়াই গেছে আমরা দেখতেছি। এরকম এই ধর্ষণ যাতে বন্ধ হয় সেই বিষয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে এই বাংলা মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। এছাড়া ধর্ষণ বিরোধী পদযাত্রায় সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সেখানে মামলা ও সহকারী কমিশনার মামুনের প্রত্যাহারের দাবি জানান তারা। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাটকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। নতুন বাংলাদেশে নারী ও শিশু নিরাপত্তাহীনতা নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এবারে পরবর্তী প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। শুক্রবার সকালে মহাসচিবের সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন, আর সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। পরে সন্ধ্যায় কমপক্ষে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, দিল্লির মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এছাড়া তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা যে কূটনৈতিক পত্র দিয়েছিল প্রায় 3 মাস কেটে গেলেও দিল্লি এখনও তার কোনো জবাব দেয়নি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের ব্রিফিংয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লির উদ্বেগ, সংখ্যালঘু নির্যাতন নিয়ে তদন্তের আশাবাদ এবং নির্বাচনের প্রসঙ্গ নিয়ে মন্তব্যের বিপরীতে ঢাকার প্রতিক্রিয়া কি, সেই প্রশ্ন ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে আরও প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল সেটির উত্তর ভারত দিয়েছে কিনা। এটার আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি। পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা দিক নির্দেশনা দিয়েছেন পাবলিকলি। তবে মুখপাত্র জানান, গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে, সীমান্তে হত্যা বন্ধ কাজ চলছে, পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর প্রসঙ্গে মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়াতে এই সফর ভূমিকা রাখবে। চলমান সংকটের দ্রুত গ্রহণযোগ্য সমাধান কল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। গুতেরেস শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করবেন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দর্শক, মাগুরার শিশুটিকে ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল করছে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী মঞ্চ। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।
নজরুল, একটু জানাবেন একদম এই মুহূর্তের পরিস্থিতি, ধর্ষণ বিরোধী মঞ্চ মশাল মিছিল করছে, কারা কারা সেখানে যোগ দিয়েছেন আর তাদের আসলে কর্মসূচিগুলো কি? যেমনটি জানাচ্ছিলাম, যেমনটি জানেন যে আজ থেকে ঠিক বেশ কয়েকদিন আগে যে মাগুরায় যে শিশু ধর্ষণের শিকার হয়েছিল, সেই শিশু ধর্ষণ শিকার হওয়ার পরে আসলে মাগুরা থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে যে আইসিইউতে রাখা হয়েছিল, একই সাথে সম্মিলিত সামরিক হাসপাতালে আসলে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু ইতিমধ্যে সকালে আসে আইএসপিআর যে বিজ্ঞপ্তি দেয় যে মাগুরায় ধর্ষিত যে শিশু, ধর্ষণের শিকার শিশু আসলে মৃত্যুবরণ করে। এই সব কিছু মিলিয়ে যে ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেতের মোড় মুখ হয়েছে সম্মিলিত সকল শিক্ষার্থী, ছাত্র, জনতা এবং ফ্যাসিবাদী সকল যে আন্দোলনগুলো রয়েছে, তারা সকলে মিলে আসলে যে ধর্ষণ বিরোধী মঞ্চ, সেই ধর্ষণ বিরোধী মঞ্চ আসলে যে মাগুরায় যে শিশু ধর্ষণ ছিল এবং তার যে এই যে ধর্ষণের বিচার, ধর্ষণ এবং ধর্ষণের যে বিচার, সেই ধর্ষকদের বিচারের দাবিতে আসলে সেই মশাল মিছিলটি শুরু হয়েছে। সেই সকল নিপীড়ন, সেই মাগুরার শিশু থেকে শুরু করে যে তনু রয়েছে, সকল দেশে এই অবধি গত 15 বছর থেকে শুরু করে এই অবধি যত ধর্ষণ কিংবা হয়েছে, এই ধর্ষণের সংকট নিরসন এবং সকল ধর্ষকদের বিচারের দাবিতে শিক্ষার্থী সম্মিলিত ছাত্র জনতা আসলে একত্রিত হয়ে যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে আসলে মশাল মিছিল বের হয়েছে। সেই মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে, এখন ঠিক হাকিম চত্বর হয়ে ভিসি চত্বরে এসেছে এবং তাদের সেই পূর্ব পরিস্থিতি অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে আবার রাজু ভাস্কর্যের ফিরবে। এই সন্ত্রাস বিরোধী যে ভাস্কর্যের এরিয়াতে আসলে যে সম্মিলিত ধর্ষণ বিরোধী মঞ্চ আছে, তাদের এই মশাল মিছিল, তারা আসলে স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সেই উত্তাল, সেই ধর্ষকদের যে শাস্তি রয়েছে, সেই শাস্তি যাতে তারা পায়, সেই প্রত্যাশার কারণে। ধন্যবাদ নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণ বিরোধী মশাল মিছিল বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে দলের অর্জন ধ্বংসের চেষ্টা করছেন, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় শিশু আসিয়াকে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির এই নেতা। ধর্ষণ বিরোধী আন্দোলনে সবার সাথে একাত্ম হয়ে বিএনপিও মাঠে আছে বলেও জানান মির্জা আব্বাস। বিএনপি এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল। বিএনপি এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে লালিত একটি দল। বিএনপি এই দেশে আমাদের নেতা তারেক রহমানের হাতে পালিত একটি দল। এই মুহূর্তে তারেক রহমানের দলকে আমাদের লালন করছে, দেখাশোনা করছে। সুতরাং এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। দেশের মিডিয়ায় বিগত সরকারের অপকর্মের কথা যেমন আসেনি, বর্তমান কিংস পার্টি নানান অপকর্মের কথাও আসছে না, এমনটাই দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুড়ো। আরেক অনুষ্ঠানে আমানুল্লাহ আমান জানিয়েছেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদীরা মাথা চাড়া দিয়ে উঠবে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় মতবিনিময় সভা, যেখানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির প্রতি অভিযোগ করে বুলু বলেন, তাদের দলের নেতারা নানান জায়গায় তদবির করতে ব্যস্ত। আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার এক্সিএম, চিফ ইঞ্জিনিয়ার
একই সাথে আওয়ামী লীগের সময় যারা তাদের আর্থিকভাবে সহায়তা দিয়েছে তারাই এখন পিঠ বাঁচাতে নতুন দলগুলোকে সহায়তা দিচ্ছে। যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে কবরে যেতে চেয়েছে তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা এখন নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে রোধ করার জন্য প্রতিরোধ করার জন্য খরচ করছেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবেন, আপনারা প্রকাশ করেন না। অন্যদিকে খুলনায় বিভাগীয় বিএনপি মতবিনিময় সভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশাই হচ্ছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি তার। আজকে জাতির প্রত্যাশা সংস্কার কাজ শেষ, দ্রুত নির্বাচনের আমরা রোডম্যাপ চাই। আর যশোরে আরেক সভায় তিনি দাবি করেন 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে 57 বার ফাঁসি হওয়া উচিত। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশে, এবং এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে 57 বার ফাঁসি হবে। আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। আজকে আব্দুল্লাহ মামুন, ৭১। বিদেশে 190 কোটি টাকা পাচার এবং ঋণের 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে 222 কোটি টাকারও বেশি ঋণ নেয়। আত্মসাতের উদ্দেশ্যে ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি এবং অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেডের নামে ক্ষমতা অপব্যবহার করে এই ঋণ নেওয়া হয়। দুদকের তথ্য বলছে সালমান এফ রহমান ও জাকিয়া তাজিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের 19 কর্মকর্তাদের যোগসাজশে ঋণের 33 কোটি টাকা এবং 190 কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জাকিয়া তাজিন সাবেক ম্যানেজিং ডিরেক্টর অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড, জনাব সৈয়দ ফজলে আহমেদ সাবেক এসসিবিপি, জনাব সালমান ফজলুর রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহ মোট 9 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 467, 468, 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রূপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6 কোটি 82 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে জনাব শেখ রূপা চৌধুরী স্বামী শেখ হেলাল উদ্দিন বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাশেদ আনিস, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরও একটি বিরতির পর। ৭১-এর সঙ্গে থাকুন। ঈদ মানেই নতুন পোশাক, উৎসবের রং আর উদযাপনের আনন্দ। আর এই ঈদকে আরও রঙিন করে তুলতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার তৈরি করেছে পার্সিয়ান টেল থিমের সব পোশাক। নারায়ণগঞ্জে সারার আউটলেটগুলোতে আরামদায়ক পার্টি ও ফেস্টিভ লুকের দারুণ সব পোশাক পেয়ে খুশি সব বয়সী মানুষ। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন ডিজাইনের সব পোশাক। তরুণ তরুণী থেকে শিশু কিংবা বয়স্ক সবার জন্যই রয়েছে পার্টি ও ফেস্টিভ লুকের আরামদায়ক সব পোশাক।
ফ্যাশন ব্র্যান্ড সারার নারায়ণগঞ্জ আউটলেটগুলোতে বেশ সাড়া ফেলেছে হাল ফ্যাশনের এসব পোশাক। এক ছাদের নিচে পরিবারের সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। হিউজ কালেকশন আছে দেখলাম, তবে এখানে প্রাইসটা অন্যান্য আউটলেটের তুলনায় আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে। খুবই ভালো লাগছে, এই জন্য আসছি, দেখি আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয় কিনা। ডিজাইনগুলো অনেক সুন্দর, ডিজাইনগুলি নতুনত্ব আসছে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাগে। অন্য অন্য জায়গায় যেমন গ্যাদারিং, এই গ্যাদারিং বুক করা লাগে না, এটুকু সুযোগ সুবিধা আছে এখানে। ডিসকাউন্ট 10% এমন ডিসকাউন্ট পাওয়া যায় মেম্বারশিপ থাকলে। সারার আউটলেট ম্যানেজার জানান, গুণগত মান ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টি প্রাধান্য দিয়ে সব ধরনের পোশাক তৈরি করা হয়েছে। ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতায় পোশাকের দামও রয়েছে ভিন্ন। সীমিত মূল্যে ভালো ধরনের পণ্য পারচেস করা যায়, বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায়, কিডস থেকে শুরু করে মেন্স, এছাড়া ওমেন্সের বিভিন্ন ধরনের 3 পিস ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়। এবারের ঈদে সারার পক্ষ থেকে রয়েছে বিশেষ অফার। ক্রেতারা 4000 টাকার কেনাকাটা করে জিতে নিতে পারবেন প্রথম পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড হোন্ডা, দ্বিতীয় পুরস্কার ডাবল ডোর ফ্রিজ ও তৃতীয় পুরস্কার ঢাকা টু কুয়ালালামপুরের একটি এয়ার টিকিট। শাকিলা শম্পা, 71। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ